রেখাটি এখন আমরা অঙ্কন করব। ছিল অপেক্ষক থেকে রেখা অঙ্কন, ঠিক আছে? এই যে 1 টাকা তখন 8, 2 টাকা তখন 6, 3 টাকা তখন 4, বিন্দুগুলো যোগ করে দিলে রেখাটি অঙ্কন হয়ে যায়। তো অপেক্ষক থেকে রেখা অঙ্কন হচ্ছে। আসলে এখন আমরা জানবো, এতক্ষণ ধরে আমরা দেখেছিলাম চাহিদা, এখন দেখবো যোগান নিয়ে। আচ্ছা, যোগানের সাথে যোগানের কথা বললে ওখানে আরেকটা শব্দ আপনাকে চলে আসে, সেটা হচ্ছে মজুদ। যোগান কি? কোনো নির্দিষ্ট সময়ে একজন উৎপাদনকারী যে পরিমাণ পণ্য নির্দিষ্ট দামে বিক্রি করতে প্রস্তুত থাকে তাকে বলা হয় যোগান। আচ্ছা, মনে করি কোনো উৎপাদনকারী 100 মণ ধান উৎপাদন করলো। বাজারে প্রচলিত দামে 40 মণ বিক্রি করতে ইচ্ছুক। সে উৎপাদন করেছে টোটাল কত? 100 মণ, কিন্তু বাজারে প্রচলিত দামে সে বিক্রি করতে ইচ্ছুক কতটুকু? 40 মণ। এখানে এই যে 100 মণ সেটাকে বলা হবে মজুদ, আর এই যে 40 মণ সেটাকে বলা হবে যোগান। যে পরিমাণ সে টোটাল উৎপাদন করেছে সেটাকে বলা হয় মজুদ, আর যে পরিমাণ সে উৎপাদন করতে প্রস্তুত থাকে বাজারে প্রচলিত দামে বা ইচ্ছুক থাকে তাকে বলা হয় যোগান। আচ্ছা, যোগানকে প্রভাব বিস্তারকারী উপাদান সমূহের সাথে যোগানের পরিমাণে নির্ভরশীলতার সম্পর্ককে যখন গাণিতিকভাবে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় যোগান অপেক্ষক। যেমন ধরো QS = -5 + 5P, ঠিক আছে? আচ্ছা, অপেক্ষকটি থেকে রেখা আঁকবো তার আগে একটু বিধি নিয়ে বলি। এটা কি? দাম। এটা কি? যোগানের পরিমাণ। দামের সাথে যোগানের পরিমাণের যে সমমুখী সম্পর্ক, অর্থাৎ দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে, এই সম্পর্কটিকে বলা হয় কি? যোগান বিধি। অন্যান্য বিষয়সমূহ বা অন্যান্য নির্ধারণসমূহ স্থির অবস্থায় দামের সাথে যোগানের পরিমাণের সমমুখী সম্পর্ককে বলা হয় কি? যোগান বিধি। সেই ক্ষেত্রে আমরা কি করি? দামের সাথে যোগানের সমমুখী সম্পর্কটা দেখাই। দেখাতে হলে আমাকে কি করতে হয়? দাম আর পরিমাণ নিয়ে একটা সূচি তৈরি করতে হয়। যেমন এখানে যদি আমি 1 টাকা ধরি, -5 + 6P, 1 টাকা ধরলে 6 একে 6 + 6 থেকে -5 গেলে হবে 1। আবার যখন আমি 2 টাকা ধরবো, 6 দুগুণে 12, 12 থেকে 5 গেলে হবে 7। তাহলে দেখো এখানে দাম বাড়লে যোগান বাড়ছে, দাম কমলে যোগান কমছে। এই সমমুখী সম্পর্কটাকে বলা হবে কি? যোগান বিধি। আবার তোমাকে যদি বলে অপেক্ষক থেকে রেখা অঙ্কন করো, তাহলে তুমি এই সূচিটা করবে, তারপর এভাবে রেখা অঙ্কন করবে। এখানে 1 টাকা, 2 টাকা। যখন 1 টাকা তখন পরিমাণও 1, যখন 2 টাকা তখন পরিমাণ 7। দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ে, দাম কমলে যোগানের পরিমাণ কমে। এই সমমুখী সম্পর্কটাকেই বলা হয় কি? যোগান বিধি। এখন আসো আমরা আজকে স্থিতিস্থাপকতা সম্পর্কে জানবো। এর পরের প্রশ্ন হচ্ছে স্থিতিস্থাপকতা। স্বাধীন চলকের শতকরা পরিবর্তনের ফলে অধীন চলকের শতকরা পরিবর্তনের অনুপাতকে বা হারকে বলা হয় কি? স্থিতিস্থাপকতা। সেই ক্ষেত্রে আমরা আজকে প্রথমে করব চাহিদার স্থিতিস্থাপকতা। চাহিদার স্থিতিস্থাপকতা 3 ধরনের। প্রথমটা হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা। চাহিদার দাম স্থিতিস্থাপকতা হচ্ছে দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে শতকরা পরিবর্তন হয় তার হারকে বা অনুপাতকে বলা হয় চাহিদার দাম স্থিতিস্থাপকতা। আসলে সূত্রটা একটু দেখি।
যেহেতু চাহিদার দাম স্থিতিস্থাপকতা, সেজন্য আমরা ইপি প্রাইস ইলাস্টিসিটি। সূত্রটা হচ্ছে ডেল কিউ ডিভাইডেড বাই ডেল পি ইনটু পি ডিভাইডেড বাই কিউ। আচ্ছা, এখানে ডেল কিউ মানে হচ্ছে পরিমাণের পরিবর্তন, ডেল পি মানে হচ্ছে দামের পরিবর্তন, পি মানে হচ্ছে প্রাথমিক দাম, কিউ মানে হচ্ছে প্রাথমিক পরিমাণ। এটা আমি এদিকে একটু লিখে দিচ্ছি। পরিমাণের পরিবর্তন, কিউ মানে হচ্ছে প্রাথমিক পরিমাণ, ডেল পি সমান হচ্ছে দামের পরিবর্তন, পি সমান হচ্ছে প্রাথমিক দাম। আচ্ছা, তোমাকে একটু উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, উদাহরণ দেওয়ার আগে আমি দুইটা জিনিস একটু বলতে চাই। যদি এই ইপি এর মানটা গ্রেটার দেন 1 হয় তাহলে এক ধরনের স্থিতিস্থাপকতা হবে এবং এক ধরনের দ্রব্য হবে। আবার যদি ইপি এর মানটা লেস দেন 1 হয় তাহলে এক ধরনের স্থিতিস্থাপকতা হবে এবং দ্রব্যের পরিমাণ, দ্রব্যটি এক ধরনের দ্রব্য হবে। আবার ধরো মনে করো ইপি গ্রেটার দেন 1 হলো, তাহলে এটা হবে স্থিতিস্থাপক চাহিদা। কি হবে? স্থিতিস্থাপক চাহিদা। কি ধরনের দ্রব্য হবে? স্থিতিস্থাপক চাহিদা এবং বিলাসজাত দ্রব্য। বিলাসজাত দ্রব্যের বেলায় হয় ইপি গ্রেটার দেন 1 অথবা স্থিতিস্থাপক চাহিদা হয় বিলাসজাত দ্রব্যের। আবার ছিল এটা, আরেকটা হচ্ছে, এটা লাগবে, আমি পরে যখন উদাহরণ দেব তখন তুমি বুঝবে। ইপি লেস দেন 1 হলে এটা তোমাকে অস্থিতিস্থাপক চাহিদা হবে আর নিত্য প্রয়োজনীয় দ্রব্য হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বেলায় কি হয়? অস্থিতিস্থাপক চাহিদা হয় আর স্থিতিস্থাপকতার মানটা 1 এর চেয়ে কম হয়। এগুলো কেন দিয়েছি একটু পরে আমি বলছি। আমাদের একটা বোর্ডে এরকম একটা পড়া এসেছে, আমি উদ্দীপকটা দেখাচ্ছি তোমাকে। কুমিল্লা বোর্ড 16, কুমিল্লা বোর্ড 16তে এরকম একটা উদ্দীপক এসেছে। হ্যাঁ, এটা তোমার বিভিন্ন এমসিকিউ, তোমাকে আমি প্রশ্ন করতে পারি যে একটা উদাহরণ দিলাম, মনে করো একটা ছক আমি দেখাচ্ছি। দাম, পরিমাণ, দাম হচ্ছে 2 টাকা 3 টাকা, পরিমাণ হচ্ছে 6 আর 4। আরেকটা, এটা মনে করো এক দ্রব্য, এটা মনে করো ওয়াই দ্রব্য। দুটা তালিকা দেওয়া হচ্ছে। হ্যাঁ, একটা এক্স দ্রব্য একটা ওয়াই দ্রব্য। 2 টাকা, এটা দাম, এটা পরিমাণ। দাম 2 টাকা 3 টাকা, তখন পরিমাণ 6 আর 1। আচ্ছা, এখানে দেখো দাম পরিবর্তনে পরিমাণটা একভাবে পরিবর্তন হচ্ছে, এখানে দেখো দাম পরিবর্তনে পরিমাণটা অন্যভাবে পরিবর্তন হচ্ছে। এখন এই দুটো থেকে তোমাকে আমি বলতে পারি যে এক দ্রব্যটি কি ধরনের দ্রব্য। স্থিতিস্থাপকতা নির্ণয় করে বলো যে এক দ্রব্যটি কি ধরনের দ্রব্য, অথবা তোমাকে আমি এমনি প্রশ্ন করলাম যে এক দ্রব্যটি কি ধরনের দ্রব্য। জানতে হলে তোমাকে স্থিতিস্থাপকতা নির্ণয় করতে হবে, কারণ যদি স্থিতিস্থাপকতার মানটা 1 এর চেয়ে ছোট হয় অর্থাৎ 1 এর চেয়ে কম হয় তাহলে সেটা হবে অস্থিতিস্থাপক চাহিদা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য। আর যদি স্থিতিস্থাপকতার মানটা 1 এর চেয়ে বড় হয় বা বেশি হয় তখন সেটি হবে স্থিতিস্থাপক চাহিদা আর বিলাসজাত দ্রব্য। তখন এক দ্রব্যটি কি ধরনের দ্রব্য তোমাকে জানতে হলে অবশ্যই কি করতে হবে? দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করতে হবে। আমরা এই দুইটা দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করে দেখাচ্ছি। আসো প্রথমে এক দ্রব্যের বেলায় দেখাচ্ছি, এক দ্রব্যের বেলায় বের করে দেখাবো। এখানে দেখো দামও 2টা, পরিমাণও 2টা, তাহলে আমরা প্রথমটাকে Q1 Q2, প্রথম দামকে P1, পরবর্তী দামকে P2 লিখলাম। কেন লিখলাম আসো দেখাচ্ছি। এই যে এখানে পরিবর্তন করতে হলে 2টা দামের মধ্যে প্রথম দামটাকে দ্বিতীয় দাম থেকে বিয়োগ করতে হবে, আবার 2টা পরিমাণের মধ্যে পরবর্তী পরিমাণ থেকে প্রথম পরিমাণটাকে বিয়োগ করতে হবে। আসলে একটু ভেঙে লেগে তাহলে বুঝতে আর একটু সুবিধা হবে। আর এগুলো হবে প্রাথমিক দাম, প্রাথমিক পরিমাণ। এখানে দেখো Q2 কত 4, Q1 কত 6, P2 কত 3, P1 কত 2। প্রথম দাম কত 2, প্রথম পরিমাণ কত 6। এখানে বা দিয়ে দিয়ে এটা বসিয়ে যাবে। 4 থেকে 6 গেলে -2, 3 থেকে 2 গেলে 1, উপরে 2 নিচে 6, আর কাটাকাটি করলে কত হয় 3, -2 / 3।
0.66। মাইনাস সাইন থাকলে আমরা কিন্তু একের চেয়ে ছোট একের চেয়ে বড় এটা বুঝবো না, কারণ মাইনাস ছাড়া সবগুলো মানে একের চেয়ে ছোটই হয়। সেজন্য আমরা মাইনাস সাইনটা তুলে ফেলবো। তুলতে হলে আমাকে পরম মান আনতে হবে। এখানে লিখবে পরম মান নিয়ে। দেখো এখানে 0.66, 0.66টা কি? সুতরাং ইপি সমান কত? 0.66। এটা একের চেয়ে ছোট না বড়? একের চেয়ে ছোট। তাহলে একের চেয়ে যদি মানটা কম হয় কি হবে সেটা? অস্থিতিস্থাপক চাহিদা। তোমাকে যদি আমি প্রশ্নে বলি যে এক দ্রব্যের চাহিদা কি ধরনের, এক দ্রব্যের চাহিদা হবে অস্থিতিস্থাপক চাহিদা। এটি কি ধরনের দ্রব্য? এটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য। কেন? কারণ এটি চাহিদার স্থিতিস্থাপকতা একের চেয়ে কম। আসো এখন আমরা দ্বিতীয় ওয়াই দ্রব্যটি দেখব। আচ্ছা, এক দ্রব্যের মানটা কত আসছিল? 0.66 লিখে রাখি। আসো ওয়াই দ্রব্যের বেলায় এখানেও দেখো পরিমাণ দুইটা, Q1 Q2, P1 P2। আচ্ছা, Q2 হচ্ছে 1 বিয়োগ 6, দাম হচ্ছে 3 বিয়োগ 2, প্রথম দাম 2, প্রথম পরিমাণ 6। 1 থেকে 6 গেলে -5, 3 থেকে 2 গেলে 1, এখানে হচ্ছে 2/6। তাহলে হবে কি -5 ডিভাইডেড বাই 3 সমান -1.67। আচ্ছা, এটা আমাকে কি করতে হবে? পরম মান নিতে হবে, কারণ আমরা মাইনাস থাকলে 1.67টা অবশ্যই একের চেয়ে ছোটই হবে। সেজন্য আমাদেরকে কি করতে হবে? পরম মান নিয়ে মাইনাস সাইনটাকে তুলে দিতে হবে। সুতরাং ইপি সমান কত হচ্ছে? 1.67। এটা দেখো মানটা একের চেয়ে বড়, একের চেয়ে বড়। যেহেতু স্থিতিস্থাপকতার মান একের চেয়ে বেশি, তাই এটি কি হবে? স্থিতিস্থাপক চাহিদা হবে এবং বিরাশজাত দ্রব্য হবে। তাহলে এস দ্রব্যটি হচ্ছে স্থিতিস্থাপকতার মান একের চেয়ে কম, তাই এটি অস্থিতিস্থাপক চাহিদা হবে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য হবে। ওয়াই দ্রব্যটি হচ্ছে যেহেতু স্থিতিস্থাপকতার মান একের চেয়ে বেশি, তাই এটি হবে কি? অস্থিতিস্থাপক চাহিদা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য। তো তোমার প্রশ্ন আসতে পারে যে অস্থিতিস্থাপক চাহিদা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা কিরকম হয়, স্থিতিস্থাপকতা কিরকম হয়? নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা একের চেয়ে কম হয়, এই যে ইপি লেস দেন 1 হয়। আবার বিলাসজাত দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা কিরূপ হয়? গ্রেটার দেন ইপি গ্রেটার দেন 1 হয়। ঠিক আছে? এরকম যদি স্থিতিস্থাপকতার মানটা 0 আসে তাহলে এটা হবে 1 আসে, অনেক সময় 1 আসে, 0 আসে না, অনেক সময় 1 আসে। যদি 1 আসে তাহলে সেটা হবে কি ধরনের স্থিতিস্থাপকতা? সেটা হবে কি ধরনের স্থিতিস্থাপকতা? একক স্থিতিস্থাপকতা। সেটা কি ধরনের দ্রব্য হবে? নিরপেক্ষ দ্রব্য, যেমন ওষুধ। ঠিক আছে? এটা একটা উদাহরণ হচ্ছে ওষুধ। ইপি ইকুয়াল টু 1 যদি আসে তাহলে এটা কি ধরনের স্থিতিস্থাপকতা হবে? একই স্থিতিস্থাপক চাহিদা হবে এবং নিরপেক্ষ দ্রব্য হবে। ঠিক আছে? তোমার বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ইপি লেস দেন 1, ইপি গ্রেটার দেন 1টা জেনে রাখা। তোমাকে এরকম উদ্দীপক আমি দিলাম যে বললাম দাম 2 টাকা থেকে বেড়ে 3 টাকা হলে চাহিদার পরিমাণ 6 একক থেকে আসবে 4 একক হয়। এক্ষেত্রে স্থিতিস্থাপকতার দাম স্থিতিস্থাপকতা কত হবে? এক্ষেত্রে দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করো। তখন তুমি এভাবে নির্ণয় করবে। ঠিক আছে? এই সূত্রটা তোমাকে জানা থাকতে হবে এবং এই পদ্ধতিটা জানা থাকতে হবে। এখন আসো আমরা আর স্থিতিস্থাপকতা আর স্থিতিস্থাপকতা বিস্তারিত দেখাবো না, ওটা জাস্ট সূত্রগুলো দেখিয়ে রাখছি, তোমাদের সূত্রগুলো লাগবে। এটা আসলে অনেক বড় চ্যাপ্টার। চাহিদার আই স্থিতিস্থাপকতা সূত্রটা দেখো। সূত্রটা হবে ইউআই ইকুয়াল টু ডেল কিউ ডিভাইডেড বাই ডেল ওয়াই ইনটু ওয়াই ডিভাইডেড বাই কিউ। তুমি বেশি আর দাম স্থিতিস্থাপকতা নিয়ে পড়বে, কারণ বিভিন্ন বোর্ডে দাম স্থিতিস্থাপকতা নিয়ে প্রশ্ন এসেছে বেশি, সেজন্য আমি ওটার উপরে জোর দিয়েছি। ওটা একটু ভালো করে পড়বে। এই দুটি যা সূত্রগুলো লিখে দিচ্ছি। আর তোমাদেরকে যে আমি এখানে দামটা যদি এক দ্রব্যের হয়, পরিমাণটা ওয়াই দ্রব্যের হবে।
তোমাদেরকে আমি যখন ষান্মাসিক পরীক্ষার আগে ক্লাসগুলো নিয়েছিলাম তখন কিন্তু এগুলো নিয়ে একদম বিস্তারিত ক্লাস দিয়েছিলাম। ওই ক্লাসগুলো নোটগুলো তোমাদের কাছে থাকবে, নোট করে করে ক্লাস দিয়েছে, ওগুলো একটু দেখে নিবে। ওখানে একদম বিস্তারিত এগুলো অঙ্ক সহ দেওয়া ছিল। এখন জাস্ট একটু সূত্রগুলো বলে দিলাম। এখানে দেখো দামের পরিমাণের পরিবর্তন, এখানে হবে আয়ের পরিবর্তন। আয়ের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে শতকরা পরিবর্তন হয় তার অনুপাতকে বলা হয় কি? চাহিদার আয়ের স্থিতিস্থাপকতা। একটি দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে অন্য দ্রব্যের চাহিদার পরিমাণের যে শতকরা পরিবর্তন হয় তার অনুপাতকে বলা হয় চাহিদার আর আয়ের স্থিতিস্থাপকতা। আয়ের স্থিতিস্থাপকতার বেলায় আয়ের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের পরিবর্তন দেখানো হয়। আর আয়ের স্থিতিস্থাপকতার বেলায় একটি দ্রব্যের দামের পরিবর্তনের ফলে অন্য দ্রব্যের পরিমাণের পরিবর্তন দেখানো হয়। সাধারণত এগুলো বিকল্প দ্রব্য, পরিপূরক দ্রব্যের বেলায় ব্যবহার করা হয়। এই আয়ের স্থিতিস্থাপকতার মানটা যদি ইসি গ্রেটার দেন ইসি ইকুয়াল টু যদি 0 হয়, আবার গ্রেটার দেন 0 হয় অথবা সি লেস দেন 0। তিনটা মান হতে পারে। হ্যাঁ, গ্রেটার দেন মানে হচ্ছে ধনাত্মক। যদি ধনাত্মক মান আসে তাহলে হবে বিকল্প দ্রব্য। আর লেস দেন মানে হচ্ছে ঋণাত্মক, মাইনাস ওয়ালা কোনো মান আসবে। যদি মাইনাস ওয়ালা কোনো মান আসে তাহলে দ্রব্য দুটোটা হবে কি ধরনের দ্রব্য? পরিপূরক দ্রব্য। এখানে দ্রব্য দুটোটা হবে কি ধরনের দ্রব্য? বিকল্প দ্রব্য। আর যদি শূন্য আসে তাহলে হবে সম্পর্কহীন দ্রব্য। ঠিক আছে, এগুলা তোমার সূত্রটা দেখো আর এই অংশগুলো একটু দেখো। যদি ইসি গ্রেটার দেন 0 হয় অর্থাৎ ইসি এর মান ধনাত্মক আসে আর আর স্থিতিস্থাপকতার মান ধনাত্মক আসে তাহলে হবে বিকল্প দ্রব্য। আর আর স্থিতিস্থাপকতার মান ঋণাত্মক আসে তাহলে হবে পরিপূরক দ্রব্য। আর আর স্থিতিস্থাপকতার মান শূন্য আসলে হবে সম্পর্কহীন দ্রব্য। এখানে আই স্থিতিস্থাপকতার মান যদি ধনাত্মক আসে তাহলে হবে স্বাভাবিক দ্রব্য। আর যদি আই স্থিতিস্থাপকতার মান ঋণাত্মক আসে তাহলে হবে নির্দিষ্ট দ্রব্য বা গিফেন দ্রব্য। নির্দিষ্ট দ্রব্য বা গিফেন দ্রব্যের বেলায় স্থিতিস্থাপকতা আই স্থিতিস্থাপকতার মানটা ঋণাত্মক হয়, আর স্বাভাবিক দ্রব্যের বেলায় আই স্থিতিস্থাপকতার মানটা ধনাত্মক হয়। আচ্ছা, এখন আসো যোগান স্থিতিস্থাপকতা সূত্রটা। এতক্ষণ এগুলো ছিল চাহিদার স্থিতিস্থাপকতা। এখন আসো যোগান স্থিতিস্থাপকতা। যোগান স্থিতিস্থাপকতা সূত্রটা হবে QS equal to elasticity of supply ES equal to del QS divided by del P into P divided by QS। এখানে QS মানে হচ্ছে যোগানের প্রাথমিক যোগানের পরিমাণ, তোমাকে আমি বলতে পারি যে যোগান স্থিতিস্থাপকতা সূত্রটি লিখো, চাহিদার দাম স্থিতিস্থাপকতা সূত্রটি লিখো, চাহিদার আয় স্থিতিস্থাপকতা সূত্রটি লিখো, চাহিদার আর স্থিতিস্থাপকতা সূত্রটি লিখো, অথবা দুইটা দাম আর পরিমাণ দিয়ে বলতে পারে যে স্থিতিস্থাপকতার পরিমাণ নির্ণয় করে দেখাও। ডেল কিউ হবে পরিমাণের পরিবর্তন। আচ্ছা, এটা কার পরিমাণ? যোগানের পরিমাণের পরিবর্তন। হ্যাঁ, শুধু পি হবে প্রাথমিক দাম আর ডেল পি হবে দামের পরিবর্তন। আচ্ছা, এখন আসো এই অধ্যায়ের একদম শেষ অংশ হচ্ছে ভারসাম্য। ভারসাম্য কি? ভারসাম্য হচ্ছে এমন একটি অবস্থান যেখানে তুমি পৌঁছানোর পরে বিচ্যুতি হওয়ার আর সম্ভাবনা থাকবে না। যে স্থানে পৌঁছানোর পরে তুমি বিচ্যুতি ঘটার আর সম্ভাবনা থাকবে না, সেরকম অবস্থাটাকে বলা হয় কি? ভারসাম্য। বাজার ভারসাম্য কি? বাজার ভারসাম্য হচ্ছে
বাজারে চাহিদা আর যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে যখন ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয় সেই প্রক্রিয়াটাকে বলা হয় কি বাজার ভারসাম্য। যেই দামে তোমাকে আমি প্রশ্ন করতে পারি ভারসাম্য দাম কাকে বলে, ভারসাম্য পরিমাণ কাকে বলে। যেই দামে বাজারে চাহিদা ও যোগান পরস্পর সমান হয় সেই দামকে বলা হয় ভারসাম্য দাম। যেই পরিমাণে বাজারে চাহিদা ও যোগান পরস্পর সমান হয় সেই পরিমাণকে বলা হয় ভারসাম্য পরিমাণ। এখন আমরা একটা চিত্র দেখবো, হ্যাঁ, ভারসাম্য দাম ও পরিমাণের একটা চিত্র দেখবো। সাধারণত যোগান রেখাগুলো ঊর্ধ্বগামী হয়, চাহিদা রেখাগুলো নিম্নগামী হয়। ঠিক আছে, এই যে চাহিদা রেখা আর যোগান রেখা পরস্পর যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটি হবে কি ভারসাম্য বিন্দু। সেখান থেকে ভারসাম্য দাম আর সেখান থেকে ভারসাম্য পরিমাণ নির্ণয় করা হয়। আচ্ছা, এটা হচ্ছে বাজার ভারসাম্য বা ভারসাম্য পরিমাণ বা দাম নির্ধারণে, যেটা হচ্ছে ভারসাম্য দাম, এটা হচ্ছে ভারসাম্য পরিমাণ। যেই দামে বাজারে চাহিদা যোগান পরস্পর সমান হয় সেটাকে বলা হবে ভারসাম্য দাম, আর যেই পরিমাণে বাজারে চাহিদা যোগান পরস্পর সমান হবে সেটাকে বলা হবে ভারসাম্য পরিমাণ। এরপরে তোমার কিছু প্রশ্ন থাকে, যেমন ভারসাম্যের উপর চাহিদার পরিবর্তনের প্রভাব অথবা ভারসাম্যের উপর যোগানের পরিবর্তনের প্রভাব। যদি ভারসাম্য অবস্থায় চাহিদা বৃদ্ধি পায়, ঠিক আছে, যদি ভারসাম্য অবস্থায় চাহিদা বৃদ্ধি পায় অথবা যোগান বৃদ্ধি পায়, তুমি মনে রাখবে যদি চাহিদা বা যোগান বৃদ্ধি পায় সেটা যেই হোক, চাহিদা বা যোগান বৃদ্ধি পেলে রেখা, অর্থাৎ চাহিদা বৃদ্ধি পেলে চাহিদা রেখা, যোগান বৃদ্ধি পেলে যোগান রেখা, রেখা ডানে স্থানান্তরিত হবে। কোন দিকে স্থানান্তরিত হবে? ডান দিকে স্থানান্তরিত হবে। আবার চাহিদা বা যোগান হ্রাস পেলে রেখা বামে স্থানান্তরিত হবে। ঠিক আছে, একটা হচ্ছে চাহিদা যদি বৃদ্ধি পায় তাহলে ডানে স্থানান্তরিত হবে, চাহিদা যদি হ্রাস পায় তাহলে বামে স্থানান্তরিত হবে। আমি একটু স্থানান্তরগুলো দেখাচ্ছি। দেখো, এটা চাহিদা রেখা ছিল, মনে করে এই রেখাটার নাম দিলাম D1। আমি বললাম যে চাহিদা বৃদ্ধি পেলে চাহিদা রেখা কোন দিকে স্থানান্তরিত হবে, বা চাহিদা বৃদ্ধি পেলে ভারসাম্যের উপর কি প্রভাব পড়বে। চাহিদা বৃদ্ধি পেলে চাহিদা রেখা ডানে স্থানান্তরিত হবে। নতুন রেখার নাম দিব তখন D2। দেখো, ওই রেখাটা আগের বিন্দুতে নাই, ভারসাম্য বিন্দু নতুন একটা আসছে, ওই বিন্দুতে এখন দাম হবে P2, ওই বিন্দুতে পরিমাণ হবে Q2। এটা ছিল কি বৃদ্ধিটা। আবার আমি বলেছি না, যদি চাহিদা হ্রাস পায় তাহলে রেখা কোন দিকে আসবে? বাম দিকে। এই যে প্রথমে ছিল এটা, তখন রেখা ছিল এটা, এখন যদি হ্রাস পায় তাহলে রেখা হবে এটা। নতুন রেখায় দেখো ভারসাম্য বিন্দু আবার চেঞ্জ হয়েছে, সেখান থেকে দাম হবে P3, পরিমাণ হবে। ওকে, অর্থাৎ যদি চাহিদা বাড়ে রেখা ডানে স্থানান্তরিত হবে, যদি চাহিদা কমে রেখা বাম দিকে স্থানান্তরিত হবে। ঠিক আছে, অর্থাৎ চাহিদা বাড়লে দাম আর পরিমাণ উভয়ই বৃদ্ধি পাবে, চাহিদা কমে গেলে দাম আর পরিমাণ উভয়ই হ্রাস পাবে। ঠিক আছে, আচ্ছা, এখন আসলে যোগানেরটা দেখাই। এটা হচ্ছে SS রেখা, এটা হচ্ছে BD রেখা। এখন চেঞ্জ হবে কে? যোগান রেখা। আমরা SS1 দিলাম। পরস্পর যে বিন্দুতে ছেদ করেছে ওই বিন্দুটার নাম E, দাম P, পরিমাণ Q। এখন দেখো, যদি যোগান বৃদ্ধি পায় যোগান রেখা ডানে যাবে, এটা যোগান রেখা, এই রেখাটা এখন ডানে আসবে, মনে করে এখানে আসবে S2 রেখা। ওই রেখায় নতুন ভারসাম্য বিন্দু হবে E2, তার মানে দাম P2, পরিমাণ Q2। এখানে দেখো, যোগান পরিবর্তন হলে যোগান রেখা ডানে স্থানান্তরিত হচ্ছে, যেহেতু যোগান বৃদ্ধি পাচ্ছে ফলে দাম আগের চাইতে কমে যাচ্ছে, পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আবার আমি বললাম যে যোগান যদি হ্রাস পায় তাহলে কি প্রভাব পড়বে? যোগান হ্রাস পেলে যোগান রেখা কোন দিকে যাবে? যেটা যোগান রেখা বাম দিকে যাবে। তোমার সাইডে তুমি চিন্তা করবে বাম দিকে যাবে, তোমার হাতে তুমি চিন্তা করবে যদি বৃদ্ধি পায় ডানে, যদি হ্রাস পায় বামে। তুমি শুধু এটা মনে রাখবে। P3 হবে ওই বিন্দুতে, দেখো দাম P3 হবে, পরিমাণ P3 হবে। দাম দেখো আগের চাইতে বৃদ্ধি পেয়েছে, পরিমাণ আগের চাইতে হ্রাস পেয়েছে। এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তারপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে তুমি কমেন্ট বক্সে জানাবে, আমাকে আস্ক করবে, আমি কোনো আনসার দেওয়ার চেষ্টা করব। তোমাদের কিছুদিন আগে, এই যে একটা সপ্তাহ হলো, এক সপ্তাহ বা 10 দিন হয়েছে, তোমাদের একটা পরীক্ষা হয়েছে, মাল্টি টেস্ট পরীক্ষা। ওই পরীক্ষার খাতাগুলো চেক করে সন্তুষ্ট হতে পারলাম না।
তোমরা বাসায় পড়ালেখা করছো না। এই যে সময়গুলো চলে যাচ্ছে এটা কিন্তু ফেরত আসবে না। তুমি চাইলেও পরে এই সময়গুলো আর পাবে না, এগুলোকে কাজে লাগাও। তোমাদের পরীক্ষা কিন্তু 2021 সালে নির্দিষ্ট সময়ে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। হবে কি না আমি জানি না, কিন্তু সম্ভাবনা রয়েছে যে হবে। তখন তুমি পরীক্ষায় কিভাবে বসবে? এই প্রিপারেশন নিয়ে পরীক্ষায় তুমি কোনোভাবেই ভালো রেজাল্ট তো অনেক পরের কথা, পাশও দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে। একটু পড়ালেখা করো বাসায়। আমরা তোমাদেরকে অনলাইন ক্লাসে, শুধু এমন না যে আমার ক্লাসটা, প্রত্যেকটা টিচার প্রত্যেকটা সাবজেক্ট খুব ভালোভাবে ক্লাসগুলো দেওয়া হচ্ছে। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ক্লাসগুলো রেকর্ডেড। তুমি চাইলে বারবার 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 দেখে তারপর তুমি পড়তে পারবে। সেজন্য যে অংশটা বুঝছো না বারবার তুমি ওই অংশটা দেখবে, যেহেতু এটা রেকর্ডেড ভিডিও, তুমি চাইলেই আগে পরে টেনে বারবার দেখতে পারবে। একটু ক্লাসগুলো ফলো করবে। ক্লাসগুলো ফলো না করলে তুমি কিন্তু প্রিপারেশন ভালো হবে না, পরীক্ষাও ভালো হবে না। তুমি নিজেই যদি পড়তে পারতে তাহলে শিক্ষকের প্রয়োজন ছিল না। দয়া করে ক্লাসগুলো একটু অনুসরণ করবে এবং পরীক্ষা ভালোভাবে প্রস্তুতি নিয়ে তারপরে পরীক্ষা দিবে। ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আশা করব প্রাক নির্বাচনী পরীক্ষাটি ভালোভাবে পড়ে অংশগ্রহণ করবে তোমরা। আজকে এটুকু, আল্লাহ হাফেজ।